নমস্কার, আমি চিরঞ্জিত স্যার। প্রত্যেকজন স্টুডেন্ট যারা গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে চিন্তিত আছো, তোমাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু খবর দিতে চলেছি। এবং অনেকজন এটা ভাবছো যে স্যার 7% আকারে না 17% আকারে রেজাল্ট বেরোবে, এবং তার সাথে তোমাদেরকে এটাও জানায় অনেকজন ভাবছো যে স্যার রেজাল্ট এখন বেরোবে নাকি পুজোর পরে বেরোবে। তো আমি স্পষ্ট করে তোমাদেরকে যে কথাগুলো বলবো এইটার মাধ্যমে তোমরা কিন্তু এখানে বুঝতে পেরে যাবে যে রেজাল্ট কবে থেকে আসছে, এবং তার সাথে কিন্তু তোমাদের 7% না 17% আকারে আসতে চলেছে। তো স্পষ্ট করে তোমাদেরকে জানাই, গতকাল আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু একটা গভর্নমেন্টের নোটিশ তোমাদেরকে দেখিয়েছিলাম, যে নোটিশটায় স্পষ্ট করে কিন্তু জানিয়েছে যে সমস্ত পিএসসি, ডাব্লিউবিপি এবং তোমাদের যে এসএসসি দপ্তর সেখানে কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে 7 দিনের মধ্যে যে অনগোয়িং রিক্রুটমেন্টটাকে তারা 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে 2024 সাল পর্যন্ত, 2025 সাল এবং 2026 সাল। তো ওবিসি কেস এক্সিস্ট হয়ে যাওয়ার পরে আমরা তো সবাই এটাকে বুঝতে পেরেছি যে স্যার 7% হারে কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসছে, এটা নিয়ে নো ডাউট। কিন্তু স্যার রেজাল্ট 7% না 17%? দেখো, 3টে বিভাগ করেছে। একটা বিভাগ এটা নতুনদের জন্য, এটা চলে গেল, কিন্তু বাকি যে দুটো, এই দুটোর কিন্তু অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল সহ যে রেজাল্টগুলো, পেন্ডিং রেজাল্টগুলো, যাদের ইন্টারভিউ বাকি আছে বা তোমাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কিন্তু যেরকম 7% হওয়ার কিন্তু সম্ভাবনা, তার সঙ্গে 17% হওয়ার কিন্তু সম্ভাবনা আরও প্রবল। সুতরাং তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু 17% কারেই বেরোনোর কিন্তু প্রবল সম্ভাবনা, কারণ এগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট। এগুলো আমি বহুদিন আগে থেকেই তোমাদেরকে বলছি যে এই বিষয়টা যদি সরকার যদি ভেবে না দেখে, হঠাৎ করে 7% আকারে রেজাল্ট বের করলে প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু সরকারই হবে, পরবর্তীতে কেস খামারি পর্যন্ত কিন্তু যেতে পারে। তো যাই হোক, আমি আর একটা কথা তোমাদেরকে, গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চলেছি, যে অনেকজন ভাবছো যে রেজাল্ট মনে হয় পরবর্তীতে দেবে। আমি স্পষ্ট করে তোমাদেরকে জানিয়ে দিই যে রেজাল্ট তোমাদের, যে আমাদের যে রেজাল্ট গ্রুপ সি গ্রুপ ডি, সেই রেজাল্ট কিন্তু তোমাদের যেমনি এই সপ্তাহটা চলে গেলেই, অর্থাৎ এই যে 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলেছে, এই 7 দিনের মধ্যে রিপোর্ট কিন্তু তদন্ত মানে পেশ হওয়ার পরেই তোমার কমিশন কিন্তু জানিয়ে দেবে 7% না 17%, কোন কোন বিভাগে 17%, কোন কোন বিভাগে 7% আকারে। তাহলে ধরে নিতে পারো আজকের দিনে যে এই মাসের 27 তারিখ 28 তারিখের মধ্যে কিন্তু তোমরা স্পষ্ট করে জেনে যাচ্ছ যে তোমাদের 7% না 17% আকারে রেজাল্ট আসছে। যেমনি তোমরা জেনে যাবে, কথাটা মিলিয়ে রাখো, যে তোমাদের কিন্তু তার 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে স্কোর কার্ডটা আসবে, যদি তোমার 27-28 তারিখে মিলে যায় তাহলে জানবে যে 4-5 তারিখের মধ্যে তোমাদের স্কোর কার্ডটা দিয়ে দেবে, এবং তার কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু দপ্তর রেজাল্ট প্রকাশ করে দেবে। এবং স্পষ্ট করে জানায় যারা গ্রুপ সি গ্রুপ ডিতে স্টুডেন্ট এখনও পর্যন্ত প্রিপারেশন নাওনি, তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই, তোমরা হয়তো অনেকজন ভাবছো স্টেজে মেকআপ দেবো। একটা কথা তোমাদেরকে বলি, স্টেজে মেকআপ দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, আজকে আমি একজন দুজন নয়, কয়েক হাজার স্টুডেন্টকে ইন্টারভিউ করাচ্ছি, অনলাইন বলো অফলাইন বলো, কয়েকশো স্টুডেন্টকে অফলাইনে ইন্টারভিউ করাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত 2.5-3 মাস, 2 মাস, কেউ 1.5 মাস, 1 মাস ভর্তি হওয়ার পরেও কিন্তু তার ইন্টারভিউ নিতে গেলে কিন্তু আটকাচ্ছে। সুতরাং ইন্টারভিউতে তোমাকে এমন এমন কোশ্চেনের সম্মুখীন হতে হবে তুমি কল্পনাই করতে পারবে না। আর এখানে অনেকজন ভাবছে মনে হয় গেলেই মনে হয় 10-এর মধ্যে 2 আর 5-এ মনে হয় 2 দিয়ে দেবে, এরকম বিষয় না। 5-এ তোমাকে 0.10ও দিতে পারে। তোমরা এটা জানো না যে চেয়ারের ডান দিক থেকে বসতে হয় নাকি বাঁ দিক থেকে বসতে হয়, আর বেরোতে হয় কোন দিকে, এই বিষয়গুলো তোমাদের জানা নেই, এর জন্য অনেকজন ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো এইটুকু জেনে রেখো, এই সঠিক গাইডেন্স। এবং আজকে যারা ইন্টারভিউ এতদিন করিয়েছে, আজকে দেখো আমি আজকে পুলিশের ইন্টারভিউ যদি বলো, আজকে মনে হয় আজ পর্যন্ত এই মানে এই কিছু বছরে 5 থেকে 7 হাজার ছেলেমেয়ের ইন্টারভিউ করিয়েছি। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি এর আগেও তোমাদের যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখনও কিন্তু ইন্টারভিউ করিয়েছি। তাহলে বিষয়টা কি, আজকে কিন্তু সেই ইন্টারভিউ আর আজকের ইন্টারভিউর মধ্যে কিন্তু বিষয়টা এক না। এই দুটো বিষয় কিন্তু একদমই এক না। তখনকার যুগের ইন্টারভিউ ছিল আলাদা রকম, এখনকার যুগ। অনেকজন ভাবছে 39-এ 39 পেয়ে আছি, মনে হয় নাম্বার চাকরি পেয়ে যাবো। 39-এ 39 পাওয়া মানে কিন্তু জানবা আরও তার উপরে প্রেশার বাড়বে। অর্থাৎ তাকে তুমি ভাবছো তুমি 39 পেয়ে যাচ্ছ, তাহলে সরকারের কাছে কি তোমার ডাটা নেই? তো ডাটা যেহেতু আছে, সেহেতু সরকার কিন্তু সবসময় চাইবে যে যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকে কঠিন কোশ্চেন ধরা। তো এটুকু মনে রেখো যে তোমার কোশ্চেনের লেভেল কিন্তু আরও প্রেসারেবল হবে। সুতরাং তোমাকে কিন্তু এখন থেকে ভাই তৈরি হতে হবে। আমি আবারও তোমাদেরকে বলছি, রেজাল্ট কিন্তু তোমাদের 15ই আগস্টের মধ্যেই কিন্তু দেওয়ার সম্ভাবনা 99.99%। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু স্পষ্ট করে কারোর কথা শুনবে না। যদি নিজের লাইফ বাঁচাতে চাও, যদি নিজের কেরিয়ার বাঁচাতে চাও, যদি নৌকা 7 সমুদ্র 13 নদী
পার নিয়ে এসে যদি সোজা সাপটা যদি নদীর ধারে আর যেখানে কিনারা দেখা যাচ্ছে সেখানে যদি ডুবাতে চাও তাহলেই তুমি প্রিপারেশন নিও না। আর যদি মনে হয় যে না স্যার আমার লাইফটা আমার কাছে অনেক আগে, বন্ধু বান্ধব একটা জিনিস জেনে রেখো, 7 পে কমিশন লাগানোর পরে আজকে কনস্টেবলের বেতন না জানুয়ারি থেকে প্রায় 50,000 হতে চলেছে। তাহলে তুমি ভাবো যে তোমাদের গ্রুপ সি কর্মচারী যারা স্কুল লেভেলে জয়েন করবে তারাও তোমরা গড়ে 50,000-এর কাছেই বেতন পাবে, এবং যারা গ্রুপ ডি তারাও 35-36,000 টাকা বেতন পাবে। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে আমি বারবার করে একটা কথা বলবো যে লাইফ ইওর চয়েস ইওর। হ্যাঁ, তবে একটা জিনিস কি অনেকজনা বলে, তবে দেখো অভিজ্ঞ লোক ছাড়া তুমি ইন্টারভিউ দিতে যেও না। আজকে কারোর যদি পসিবল হয়, এইটুকু আমার কথা শুনো, যদি কারোর পসিবল হয় যে তোমার রানাঘাট অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, স্যার বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি, আমি বারাসাত আসতে পারবো, স্যার আমার বর্ধমান বাড়ি, আমি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইদিকে স্যার আমার হুগলির এই দিকে বাড়ি, আমি আসতে পারবো বর্ধমান, এবং তার সাথে তোমার কি পাঁশকুড়া মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে স্যার আসতে পারবো, তাহলে ডেফিনেটলি তোমরা ব্রাঞ্চে করার চেষ্টা করো। হ্যাঁ, ব্রাঞ্চে ওয়ান টাইম অ্যাডমিশন নিই, ঠিক আছে, একটুখানি আমাদের ডিটেলসটা একটু জেনে নাও। আমি তোমাদেরকে আবারও বলছি এখনও সময় আছে, যে লাস্টের 1.5-2 মাস পাবো আমি কিন্তু তোমাকে তৈরি করে নেবো, তুমি যাতে 5-এ 5 পাও, তুমি যাতে 10-এ 10 পাও, সেইভাবে তোমাকে তৈরি করে নেবো। এমনকি তোমার টাইপিং টেস্টও আমি দেখে নেবো। তাছাড়া যদি মনে হয় যে স্যার আমি দূর দূরান্তি বাড়ি আমি যেতে পারছি না, সামান্য মূল্য 100 টাকা বেতন আর 600 টাকা ভর্তি, এইটা দিয়ে কিন্তু আমি অনলাইনে তোমাদেরকে করাচ্ছি, এবং যথেষ্ট ছাত্রছাত্রীরা কিন্তু বুদ্ধি হচ্ছে, যথেষ্ট বুঝছে। ঠিক আছে, তো যারা মনে করছো যে স্যার আমি অনলাইনে করবো, ডেফিনেটলি তোমরা করো, আর যারা মনে করছো অফলাইনে পড়বো, অফলাইনে করো, কিন্তু হ্যাঁ সঠিক লোকের কাছে করো, লোকের কথা শুনো না, তোমাদের হাতে কিন্তু সময় কম। যারা 35+ গ্রুপ ডিতে রেজাল্ট আছে তোমরা ডেফিনেটলি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও, এবং যারা 51-52-র মধ্যে রয়েছো তোমরা গ্রুপ সি এর জন্য প্রিপারেশান নাও। নিজের দয়া করে, হ্যাঁ, চিরঞ্জিত স্যারের প্রতি দুটো ভালো না লাগলে দুটো গালাগালি করে যেও, নিজের লাইফ নিয়ে কিন্তু এরকম করো না। নিজের লাইফ অনেক কিমতি জিনিস, অনেক কষ্ট করে এই জায়গাটা পৌঁছেছো, তুমি যে জায়গাটায় পৌঁছেছো একটুকু জেনে রেখো যে তোমরা কয়েকজনই, কয়েক হাজার এসে দাঁড়িয়েছো, আর লক্ষাধিক পরীক্ষার্থীকে পেছনে ফেলে কিন্তু এই জায়গাটা, তাহলে নিজের জায়গাটা কিন্তু কেন নষ্ট করবে? তুমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছো না? আজকে কেন এটা বলছি, তোমার কি মনে হয় 3 মিনিট কাউকে ইন্টারভিউ নেবে, 3 মিনিট তোমাকে সামনে দাঁড়াতে দেবে, তো 3 মিনিটে কারোর সামনে দাঁড়িয়ে কথা বলাটা এত ইজি? 3 মিনিটে আমি যখন কোনো মন্ত্রী পক্ষের সঙ্গে দেখা করতে যাই না, কোনো মন্ত্রী লেভেলের লোকের সাথে, কোনো মন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার বলো বা যাদের সাথে মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যাই, তো ওনারা যখন আমি কেন আমার নিজের অভিজ্ঞতা তোমাকে বলছি, জাস্ট এটা শোনো, ওনারা যদি হাসি মুখে কথা না বলে, আমি কিন্তু ওনারা যদি আমাকে 1-2 মিনিট 3 মিনিট সময় দেয় যে তোমার কি আছে বলো বিষয়টা, আমি তো ছাত্রছাত্রীদের জন্য বলতে চাই যে তোমরা দেখো, বেশিরভাগ যে আমি রেজাল্ট, রিক্রুটমেন্ট সমস্ত বিষয়ে নিয়ে আমি কিন্তু ডেপুটেশন দিতে যাই বা ওনাদের কাছে বলতে যাই। আর আজকে পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ কমিশনের যেহেতু ধরো স্টুডেন্ট, যে আমাদের পুলিশ যৌথ মঞ্চ আছে তার যেহেতু প্রেসিডেন্ট, তো সেই সাপেক্ষে আমি তোমাদেরকে একটা কথা বলছি যে মন্ত্রী পক্ষের সামনে যখন দাঁড়িয়ে কথা বলি তখনও কিন্তু যদি 3 মিনিট সময় দেয়, তার মুখ যদি গম্ভীর হয়ে থাকে, তাহলে আমি কিন্তু সেই জায়গাটা এক্সপ্রেস করতে পারবো না নিজেকে। তাহলে এইটুকু ভাবো যে তুমি ইন্টারভিউ বোর্ডে 3 মিনিট সময় পাবে, তো সেই 3 মিনিটের মধ্যে তুমি হাসি মুখে তাদের সামনে তোমাকে এক্সপ্রেস করতে হবে এবং বোঝাতে হবে যে তুমি এটা চাকরির জন্য যোগ্য। তোমাকে এমন এমন কোশ্চেনের সম্মুখীন হতে হবে। আমি কিছু ডিপার্টমেন্টাল কোশ্চেন আগের দিন দিয়েছিলাম, আজকেও তোমাদেরকে 2-1টা বলে দিচ্ছি যে ধরো কোনো স্টাফকে, কোনো বাচ্চাকে তার বাবা মা বেসরকারি স্কুলে ভর্তি করতে চাইছে, তো তুমি কিভাবে তাকে ইন্সপায়ার করবে যে সরকারি স্কুলে ভর্তি হও? ঠিক আছে, তুমি ক্লার্কের জব হিসাবে তুমি তোমার বেসরকারি স্কুলের সুবিধা আর সরকারি স্কুলের সুবিধার মধ্যে পার্থক্য তোমাকে জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা করবে। তুমি ইন্টারভিউ বোর্ডকে কিছু বলতে চাও, ঠিক আছে, তোমাকে এমন কোশ্চেন যে স্কুলের চাবি কার কাছে, তোমার ধরো স্কুলের লাস্ট চাবিটা কী করবে তুমি, তো সেই স্কুলের প্রপার্টি স্কুলের মধ্যেই রাখা দরকার, তো সেই মুহূর্তে তোমার কি উত্তর দেবে? এই যে ছোট ছোট জিনিস, তুমি নিজের সম্পর্কে কিছু বলো, এখানটায় সবাই বাদ যায়। তো এই যে জিনিসগুলো, এগুলো সবাই পারে না। আমি অনুরোধ করব নিজের লাইফটা নষ্ট করো না। যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট, তাহলে লাস্ট ব্যাচে ভর্তি হও। আমি পুরো কথা দিচ্ছি তোমাকে দ্বিতীয়বার অন্য কোথাও যেতে হবে না। আর যদি মনে হয় যে স্যার চিরঞ্জিত স্যার বড় খারাপ লোক, তাহলে তোমার যেখানে মন তুমি অ্যাডমিশন নাও, কিন্তু নিজের পড়া করো। 15ই আগস্টের মধ্যে যদি রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যম্ভাবী কিন্তু বিশাল তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতে পেরেছো? সুতরাং তোমাদের কিন্তু হাতে সময় খুব কম। আর যারা ভর্তি হবে তারা তো এই নিচের নাম্বার ফাম্বার দেওয়া আছে, ব্রাঞ্চ বলো অনলাইন বলো, যোগাযোগ করে নিও। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।